হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের মাধ্যমিকের বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি থেকে শর্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন গুলো দেব এবং সেই শর্ট কোয়েশ্চেন গুলো পড়লেই তোমরা সমস্ত শর্ট কোয়েশ্চেন কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় কমন পাবেই পাবে, একদম 100% কমন পাবে। তাই এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে ফেলো, স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নাও, ভালো করে মুখস্থ করো, খাতায় তুলে নাও, নোট করে নিতে পারো। এছাড়াও আমি আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু আমার এফবি প্রোফাইলের নাম জিওগ্রাফি এডুকেশন বাংলায় লেখা, একই জিনিস কিন্তু এটা বাংলায় লেখা। তোমরা জিওগ্রাফি এডুকেশন অঙ্কিতা নাথ মুখার্জি বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে, কিংবা আমার এমনিও প্রোফাইল আছে, সেখানেও যদি তোমরা আমার নাম লিখে সার্চ করো অঙ্কিতা নাথ মুখার্জি, সেখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আমাকে মেসেজ করবে যদি কোনো অসুবিধা হয়, পার্সোনালি পিং করবে, আমি কিন্তু ওখানেই তোমাদেরকে বলে দেবো। এছাড়াও আমার জিওগ্রাফি এডুকেশন যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেখানে কিন্তু আমি এইটা আপলোড করে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা এই সফট কপিটা এমনি পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলেছে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষাতে খুবই আসে যে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে। অনেক গ্যাস থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, কিন্তু কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে সেটা হবে নাইট্রোজেন। এটা থাকে 78.03%, পুরো 100%-এর মধ্যে সব থেকে বেশি থাকে হলো নাইট্রোজেন। এরপর অক্সিজেন থাকে, এটা হলো 20.60%, এবং তারপরে থাকে কার্বন ডাই অক্সাইড, এটা থাকে 0.03। তবে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এর পরিমাণটা জানা। নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণটা তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট বলছে এসপিএম এর পুরো কথাটি কি। এটা অনেকেই জানো, কারণ পড়েছো অনেক আগে, যে ক্লাসগুলো তোমরা করেছো 9-এ বা 8-এ, সেখানেও তোমরা পড়েছো। এসপিএম এর পুরো কথাটি হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে? ইম্পর্টেন্ট এবং ইজি কোয়েশ্চেন। ট্রপোস্ফিয়ার স্তরকে, কারণ ট্রপোস্ফিয়ার স্তর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এবং এখানে প্রাকৃতিক গোলযোগ সব থেকে বেশি হয়। কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? বলা হয় কাকে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। নেক্সট বলছে বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে খুবই আসে। কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে, মনে রাখবে কিন্তু। নেক্সট বলছে কোন স্তরে মৌক্তিক মেঘ, শক্তি মেঘ, মাদার অফ পার্ল ক্লাউডস এর সঞ্চার ঘটে? এই তিনটে কথা কিন্তু একই। মৌক্তিক মেঘ যা, শক্তি মেঘ তাই, মাদার অফ পার্ল ক্লাউডসও কিন্তু তাই। যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসবে, আমি তোমাদের তিনটেই লিখে দিয়েছি, তাই তোমরা তিনটেই মুখস্থ করবে, কারণ যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসতে পারে। তো এটা কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নৈশদ্যুতি মেঘ বা নক্টিলুসেন্ট ক্লাউড, একইভাবে এটার বাংলা অর্থও আসতে পারে, আবার ইংরাজি অর্থও আসতে পারে। কোন স্তরে দেখা যায়? মেসোস্ফিয়ার স্তরে দেখা যায়। মেসোস্ফিয়ার হলো সব থেকে মাঝের স্তর, সমস্ত স্তরের মধ্যে সব থেকে মধ্যম স্তর হলো মেসোস্ফিয়ার। নেক্সট, থার্মোস্ফিয়ার স্তরের অপর নাম কি? এই স্তরের অপর নাম হলো আয়নোস্ফিয়ার। সুমেরু ও কুমেরু প্রভা কোন স্তরে দেখা যায়? এর আনসার হবে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে সুমেরু এবং কুমেরু প্রভা দেখা যায়। এরপরে আমি একটা কোয়েশ্চেন লিখেছি যে অরোরা বোরিয়ালিসের অপর নাম কি? এই সুমেরু প্রভার ইংরাজি নামই কিন্তু অরোরা বোরিয়ালিস, ঠিক আছে। আর কুমেরু প্রভার ইংরাজি নাম হলো অরোরা অস্ট্রিয়ালিস। তাই অরোরা বোরিয়ালিসের অপর নাম সুমেরু প্রভা, অরোরা অস্ট্রিয়ালিসের অপর নাম কুমেরু প্রভা। নেক্সট বলছে অ্যাপলটন ও কেনেলি হিভসাইড স্তর, এই দুটি স্তর কোন স্তরে পরিলক্ষিত হয়? এর আনসার হবে থার্মোস্ফিয়ার। এখানে এই যে তোমাদের আমি 5 থেকে যে প্রশ্নগুলো 12 অব্দি পড়ালাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই 1 নম্বরের প্রশ্নটা মানে ইম্পর্টেন্টের চেয়েও যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন বলি যেগুলো বেশি আসার চান্স আছে, সেগুলো হলো এটা 5 থেকে 12, আর এখানে 1-1টা।
নেক্সট বলছে থার্মোস্ফিয়ারে ড্যাশ ও ড্যাশ স্তর দুটি দেখা যায়। একটু আগেই বললাম অ্যাপলটন স্তর এবং কেনেলি হিপসাইড স্তর, এই দুটো স্তরের নাম বললাম। এই দুটো স্তর কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ারে। আর থার্মোস্ফিয়ারে কোন দুটি স্তর দেখা যায় যদি প্রশ্ন দেয়, তখন এই একই আনসার হবে। তাই তোমাদের অনেক সময় মানে আমার বাবা এটা বলতো যে কোয়েশ্চেনের সাথে আনসারটা, মানে কোয়েশ্চেনটাও মুখস্থ কর, আনসারটাও মুখস্থ কর। তাই তোমাদেরকেও আমি এটা বলছি, কোয়েশ্চেন আর আনসার দুটোই মুখস্থ করবে, কারণ কোয়েশ্চেন থেকেই কিন্তু আনসার তৈরি হয়। সেই জন্য ঘুরিয়ে যখন প্রশ্ন আসে তখন কোয়েশ্চেন আনসার দুটোই মুখস্থ করতে হয়। নেক্সট বলছে ড্যাশ স্তর হলো পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু মনে রাখার মতো প্রশ্ন, এমন কিছু কঠিন মনে হবে না, কারণ এটা লোকের মনে থাকে। কারণ ওজোন স্তর, এই ওজোন স্তর আমাদের পৃথিবীকে ঘিরে রাখে এবং ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। নেক্সট বলছে কত সালে বায়ুমণ্ডলে ওজোন স্তরের অস্তিত্বের কথা প্রথম জানা যায়? এটার আনসার হবে 1840 সালে। কে প্রথম ওজোন গ্যাসের কথা বলেন? এটা হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার একটা ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্ট চলে এসছে, সেটা হলো এইটা যে O3 গ্যাস, O3 গ্যাসই মানে হলো ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসের কথা প্রথম কে বলেন? এর আনসার হবে স্কোনবি। নেক্সট বলছে কারা প্রথম বায়ুমণ্ডলে ওজোন স্তরের অস্তিত্ব প্রথম প্রমাণ করেন? এর আনসার কি হবে? বিজ্ঞানী হেনরি বুশন ও চার্লস ফেব্রি। এটাও ভালো করে পড়বে এবং মুখস্থ রাখবে। এবছরের জন্য, এবছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, কারণ এই দুটো প্রশ্ন খুব একটা পরীক্ষাতে রিপিট হয়নি, তাই এবছর আসার চান্স বেশি। নেক্সট বলছে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয় বা ড্যাশ এককে মাপা হয়? এর আনসার হবে ডবসন একক। নেক্সট বলছে ওজোন গ্যাসের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে যত স্টার দেবো তত কম। এর আনসার হবে স্পেকট্রোফটোমিটার। ভালো করে বানানগুলো দেখবে, স্পেকট্রোফটোমিটার। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ অঞ্চলে অ্যালবেডো সর্বাধিক হয়? এই কোশ্চেনটা কিন্তু আগেও এসেছে, এবারেও আসতে পারে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ম্যাটার করে। তো এটার আনসার হবে তুষারাবৃত অঞ্চল। কেন অ্যালবেডো এখানে সব থেকে বেশি হয় সেটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে আলোচনা করে বলবো। নেক্সট বলছে আল্পস পর্বতে সূর্যালোকিত পার্বত্য ঢালকে ড্যাশ বলে? এর আনসার হবে এড্রিট। এড্রিট বলা হয়, ঠিক আছে। আল্পস পর্বতে ছায়া ঢাকা পার্বত্য ঢালকে ড্যাশ বলে? এর আনসার হবে উবেক। তাহলে আল্পস পর্বতে দু ধরনের পার্বত্য ঢাল আছে, একটা সূর্যালোকিত, যেটা সূর্যালোক থাকে তাকে বলে এড্রিট, এবং একটা ছায়া ঢাকা পার্বত্য ঢাল, সেটাকে বলা হয় উবেক। এবার আমি যে কথাটা বলি সেটা হলো শর্ট কোয়েশ্চেনটা যখন পড়বে শুধুমাত্র পড়ে মুখস্থ করে চলে যাবে এরকম করবে না। অবশ্যই ভালো হয় যদি তোমরা এটাকে খাতায় নোট করো। তার কারণ হলো দুটো, এক হলো খাতায় নোট করলে পড়াটা মুখস্থ করার পর আরো বেশি মনে থাকবে। 2 নম্বর কারণ হলো এই যে আনসারগুলো তোমাদের লেখা হচ্ছে বলে বানানটা কিন্তু ভুল হবে না, কারণ এই যে এখানে বানানটা আছে স্পেকট্রোফটোমিটার, এই বানানটা যদি তুমি ভুল লেখো তাহলে কিন্তু আনসারটা পুরোটাই কেটে 0 বসিয়ে দেবে। তুমি হয়তো আনসারটা ঠিকঠাক জানো, মুখে যখন আমি ধরছি তখন হয়তো তুমি পারছো, বা তোমার টিচার প্রশ্ন করছে তুমি পারছো, কিন্তু তুমি যখন খাতায় লিখছো তখন তোমার বানানের জন্য কিন্তু পুরো আনসারটা কাটা হবে। কারণ বানান ভুল লিখলে আনসারটাতে তোমরা এক্সট্রা কোনো নাম্বার পাবে না। 1 নম্বরের প্রশ্নে তোমাদের কত ভাগ হবে? 5 নম্বরের প্রশ্নতে 4, 4.5, 1.5ও দেওয়া যায়, কখনো 1ও দেওয়া যায়, কিন্তু 1 নম্বরের প্রশ্নে যদি বানান ভুল হয় তাহলে পুরোটাই কাটা যাবে। এরকম করে কিন্তু অনেকের শর্ট কোয়েশ্চেনে অনেক নম্বর কমে যায়। তাই বানানের দিকে কিন্তু মনোযোগ দিয়ে পড়বে। যদি 10টা প্রশ্ন মুখস্থ করো একদিনে, তাহলে মনে রাখবে আমি এই 10টা প্রশ্ন মুখস্থ করছি, তার সাথে বানানটাও কিন্তু মুখস্থ করছি, তবেই আমার পড়াটা কমপ্লিট হবে, আদারওয়াইজ নয়। নেক্সট কোয়েশ্চেনে আসছি, বলছে নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ঋতুর প্রাধান্য পরিলক্ষিত হয়? এর আনসার হবে বসন্ত ঋতু। নেক্সট বলছে গ্রিন হাউস গ্যাস কোনগুলি? কোনগুলি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড, CO2, ওজোন, O3, জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, N2O, ক্লোরোফ্লুরোকার্বন, CFC। আমি কিন্তু প্রত্যেকটা রাসায়নিক সংকেত দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমাদের এখন প্রশ্ন হবে যে ম্যাম আপনি তো MCQ পড়াচ্ছেন, তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলি, এতগুলো গ্যাস আমি মুখস্থ করব, তাহলে এটা কি MCQ হলো? এবার আমি বলছি,
অবশ্যই এটা এমসিকিউ, তার কারণ তোমাদের প্রশ্নটা শুধু এই যে আমি যেরকম প্যাটার্নে দিয়েছি এরকম প্যাটার্নে থাকবে না। যখন তোমাদের মক টেস্ট বা কোনো পেপার আমি সলভ করাবো তখন আমি তোমাদের দেখাবো যে শুধুমাত্র এইরকম ভাবে তো প্রশ্ন আসে না, যে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম বা শূন্যস্থান পূরণ দিয়ে দিলাম, তা কিন্তু নয়। অর্থাৎ অপশন, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচ, এক কথায় উত্তর, ঠিক আছে? তো অনেক রকম ভাবে প্রশ্নগুলো আসতে পারে, শুদ্ধ অশুদ্ধ, ট্রু ফলস আর কি যেটাকে বলে। তো অনেক রকম প্যাটার্নে প্রশ্নটা আসে। সেক্ষেত্রে কিন্তু গ্রিন হাউস গ্যাস কোনগুলি, এইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো যদি তুমি মুখস্থ রাখো তাহলে তোমাকে যেরম প্যাটার্নে প্রশ্ন দিক না কেন তুমি পারবে। হয়তো তোমাকে দিয়ে দিল সিএফসি একটি গ্রিন হাউস গ্যাস নয়, শুদ্ধ না অশুদ্ধ? অবশ্যই এটা অশুদ্ধ, কারণ সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন এটা তো একটি গ্রিন হাউস গ্যাস যেটি এসি এবং ফ্রিজ থেকে মেনলি নির্গত হয়, তাহলে এটি অশুদ্ধ। তো তোমার যদি গ্রিন হাউস গ্যাস কোনগুলো এগুলো মুখস্থই না থাকে তাহলে তুমি আনসারটা করতে পারবে না। এবং তার সাথে এই যে সংকেতগুলো এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এই সংকেতগুলো যদি মুখস্থ না করো, সংকেত তুলেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে। অনেক সময় মানুষের ইচ্ছেই করে না এক্সামিনারের যে আমি পুরো কথাটা লিখি, সংকেত তুলে প্রশ্নটা দিয়ে দিল, কিন্তু তুমি ঘাবড়ে গেলে, জানা প্রশ্ন ছেড়ে চলে আসলে। আর এই যে একটা প্রশ্ন আমি দিয়েছি, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ঋতুর প্রাধান্য পরিলক্ষিত হয়? প্রশ্ন করতে পারো তোমরা যে ম্যাম এটাও কি ইম্পর্টেন্ট, এগুলোও কি খুব মুখস্থ করতে হবে? না, এগুলো হলো কনসেপচুয়াল প্রশ্ন, দেখে নেবে, রিডিং পড়বে, যদি কোনো সময় আসে আনসার করবে। আই থিঙ্ক আসবে না। যেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট বলছি সেগুলোই বেশি মন দিয়ে পড়বে। যেমন গ্রিন হাউস গ্যাস কোনগুলি, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, এল নিনো কথার অর্থ কি? ইম্পর্টেন্ট, ছোট্ট ছেলে, ছোট্ট যিশু বা দ্য লিটল বয়। লানিনা কথার অর্থ ঠিক তার উল্টো, ছোট্ট মেয়ে। এল নিনো ছোট্ট ছেলে এবং লানিনা ছোট্ট মেয়ে, দ্য লিটল গার্ল। এল নিনো বা লানিনা কোন মহাসাগরে দেখা যায়? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা কিন্তু পরীক্ষাতে এসেছিল কোনো একবার, আমার মনে নেই, বা যদি না আসে তাহলে এবারে আসার চান্স আছে। প্রশান্ত মহাসাগরে কিন্তু এল নিনো এবং লানিনা দেখা যায়। নেক্সট বলছে এল নিনোর প্রভাবে ভারতে প্রতি বছর ড্যাশ হয়। পরের প্রশ্নটা দেখো, লানিনার প্রভাবে ভারতে প্রতি বছর ড্যাশ হয়। দুটোর উত্তর আলাদা কিন্তু একই রকম প্যাটার্ন বলে আমি একসাথে বলছি। এই দুটো প্রশ্ন এবারে এত বেশি ইম্পর্টেন্ট তার কারণ আগের বছর ছিল লানিনার বছর, অর্থাৎ এই 2025 ছিল লানিনার বছর এবং 2026 কিন্তু এল নিনোর বছর। অর্থাৎ 2026-এ গরমটা খুবই বেশি, তাহলে এল নিনোর প্রভাবে খরা হয়, এইভাবে মনে রাখবে। আর লানিনা, আগের বছর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বৃষ্টি প্রচন্ড হয়েছিল, বর্ষাকাল অনেক দিন ছিল, বৃষ্টি থামছিলই না। রিসেন্ট ঘটেছে বলে এগুলো কিন্তু তোমাদের মনে রাখাটা সহজ হবে। তাই লানিনার প্রভাবে কি হয়, যেহেতু বৃষ্টি বেশি হয়েছিল বন্যা হয়, লানিনার প্রভাবে কিন্তু বৃষ্টি বেশি হয়, আর এল নিনোর প্রভাবে শুকনো খটখটে একটা পরিবেশ তৈরি হয়। নেক্সট বলছে বায়ু চাপ মাপার একক কি? ভেরি ইম্পর্টেন্ট, মিলিবার। বায়ু চাপ মাপার একক বলেছে, যন্ত্র কিন্তু বলেনি। আনসার করবে যখন এগুলো মাইন্ডফুলি আনসার করবে। সমুদ্র পৃষ্ঠের প্রমাণ বায়ুচাপ কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1013.25 মিলিবার। সমচাপ রেখা চক্রাকার হলে তাকে ড্যাশ বলে? এর আনসার হবে কোষ। সমচাপ রেখা মানচিত্রে দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চল হলো ট্রাফ এবং দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চল হলো রিজ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এতক্ষণ 24 থেকে 31 পর্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, ঠিক আছে? আবার 33-এরটা ইম্পর্টেন্ট। 32-এরটা বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর চাপ সর্বাধিক? এটা তো একটা কনসেপচুয়াল প্রশ্ন, আশা করি এটা ইম্পর্টেন্ট, দাগ না দিলেও হবে, কারণ তোমাদের এটা মনে থাকবে। বায়ুর চাপ এখানে বেশি, ট্রপোস্ফিয়ার স্তরে বেশি বলেই এখানে কিন্তু এই স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। আচ্ছা, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? খুব কমন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এটা মানে বায়ুমণ্ডল চ্যাপ্টার পড়ার শুরুতেই সবার মুখস্থ হয়ে গেছে যে এটা ব্যারোমিটার, এর আনসার হবে। কোন বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়? এবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোন বলয়কে বলা হয়? এখানে আমি লিখতে ভুল করে ফেলেছিলাম, একটু অ্যাডজাস্ট করে নিও। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে বলা হয়। এবং কোন কত ডিগ্রি অক্ষাংশ এই কর্কটীয় বা মকরীয় শান্ত বলয়? এইটা হলো
ইম্পর্টেন্ট, আগেরটা অত ইম্পর্টেন্ট না হলেও এটা ইম্পর্টেন্ট। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উভয় অক্ষরেখা মানে উত্তর এবং দক্ষিণ দুই অক্ষরেখায় কিন্তু অশ্ব অক্ষাংশের অন্তর্গত বা কর্কটীয় বা মকরীয় শান্ত বলয়ের অন্তর্গত। নেক্সট বলছে কোরিওলিস বলের কথা প্রথম কে কত সালে উল্লেখ করেন? কে উল্লেখ করেন এটা মনে রাখা খুবই সহজ, কারণ কোরিওলিস, জিডি কোরিওলিস, তার নামানুসারে কিন্তু কোরিওলিস বল কথাটি এসেছে। 1835 সালে তিনি এটি প্রথম উল্লেখ করেন। বায়ু চাপ ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক নির্ধারণ কোন সূত্রের মাধ্যমে করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বাইস ব্যালট সূত্র। তার থেকে ইম্পর্টেন্ট কোন সূত্রে বায়ু প্রবাহের গতির উল্টো দিকে দাঁড়িয়ে পরীক্ষা করতে হয়? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে বাইস ব্যালট সূত্র। নেক্সট, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে? আয়ন বায়ুকে। খুব ইম্পর্টেন্ট। কোন বায়ুকে পূবালী বায়ু বলে? আয়ন বায়ুকেই বলা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। কোন বায়ুকে প্রত্যয়ন বায়ু বলে? পশ্চিমা বায়ু। ভেরি ইম্পর্টেন্ট। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয়? বাত পতাকা। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যাচ্ছে তোমার মোটামুটি 35 থেকে 44 পর্যন্ত। ঠিক আছে, এগুলো হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলেছে বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যানিমোমিটার। বায়ু শক্তির মাত্রা নির্ণয়ের স্কেলকে কি বলা হয়? বিটফোর্ড স্কেল। বায়ুর গতিবেগ মাপার একক কি? একক বলেছে কি? নট। ইম্পর্টেন্ট। ড্যাশ বায়ু সমুদ্র স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। এটা মনে থাকবে, কারণ এটা হলো মৌসুমী বায়ু, এর আনসার হবে। নেক্সট বলছে কোন বায়ু ডক্টরস উইন্ড নামে পরিচিত? এর আনসার হবে হারমাট্টান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন বায়ুকে তুষার ভক্ষক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এর আনসার হবে চিনুক। নেক্সট বলছে সাইক্লোন শব্দটি প্রথম কে প্রচলন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেনরি পেডিংটন। অ্যান্টিসাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর আনসার হবে গ্যালটন, 1861 সালে। সালটা মুখস্থের দরকার নেই, নামটা মুখস্থ করলেই হবে। জেট বায়ু প্রবাহের নামকরণ কে করেন? এর আনসার হবে এম বেকেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্মগ শব্দটি প্রথম কে কত সালে ব্যবহার করেন? এর আনসার হবে হেনরি অ্যান্টোয়ান ডেস ভো। এটা কত সালটা আমার লেখা হয়নি, বাট এইটা হবে আনসার যে কে করেন। নেক্সট প্রশ্নটা আলোচনা করার আগে আমি কটা কথা বলি। এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে পুরো 54, 55 মোটামুটি এখানে এই পেজে যে কটা প্রশ্ন আছে সব কটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার একটা কথা আমি বলি, এই যে এখানে বলেছে যন্ত্রগুলো, অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে বায়ুর কি কি পরিমাপ করা হয়, এইটা এখানে থেকে আমি আরো ছক করে একটু সুন্দর করে ভিডিওটা দেব, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়, ব্যাপারটা আরো জিস্ট হয়। তো সেগুলো কিন্তু আমি ইউটিউব শর্টসে আপলোড করব এবং ফেসবুক রিলে আপলোড করব, কোনোটাই কিন্তু বড় ভিডিও সেক্ষেত্রে আসবে না, তো সেইগুলো ফলো করো। নেক্সট কোয়েশ্চেন বলেছে অর্ধক্ষেপণের রূপ কোনগুলি? এইটা একটু বোঝার আছে প্রশ্নটা। আচ্ছা, অর্ধক্ষেপণের রূপ কোনগুলো? না বৃষ্টিপাত, তুষারপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, শিলাবৃষ্টি। তো এখানে তোমাদের যেরকম ভাবে প্রশ্নটা আসবে, সেই প্রশ্নটা কিরকম ভাবে আসবে না, বলবে বৃষ্টিপাত, ধরো দিয়ে দিল এ স্লিট, এই কথাটা দিয়ে দিল, দিয়ে বলবে এটি কি অর্ধক্ষেপণের একটি রূপ, হ্যাঁ কি না, সত্য কি অসত্য, কিংবা অর্ধক্ষেপণের কোনটি অর্ধক্ষেপণ, নিচের কোনগুলি 4টি অপশনের মধ্যে কোনটি অর্ধক্ষেপণের একটি রূপ। তার মধ্যে একটা অপশন স্লিটের দিল, বাকিগুলো কিন্তু দিল না। ঠিক আছে, বাকিগুলো ঘনীভবনের রূপ দিল। তখন কিন্তু এই স্লিটটা তোমাকে খুঁজে বের করতে হবে। বা এরকমও বলতে পারে যে কোনটি অর্ধক্ষেপণের রূপ নয়। এই রকম ভাবে কিন্তু প্রশ্ন খুব আসে, যখন আমি তোমাদের মক গুলো প্র্যাকটিস করাবো তখন তোমরা বুঝতে পারবে। আর অর্ধক্ষেপণের রূপ মানেটা কি? ধরো শিশির, ঠিক আছে, আমরা জানি যে সকালবেলা ঘাসের উপর শিশির পড়ে, আদৌ কি তা পড়ে? একটা জল জল ভাব হয়, কারণ এই যে জলীয় বাষ্প তার একটা ঘনীভবনের রূপ তৈরি হয় এবং সেই রূপটার নামই হলো শিশির। এই শিশিরটা যখন ঘাসের উপর পড়ে এটা কিন্তু একটা ঘনীভবনের রূপ, এটা কিন্তু অর্ধক্ষেপণ নয়। কিন্তু এইটা যখন মাটিতে পতিত হয় ভূপৃষ্ঠে, অর্থাৎ বৃষ্টিপাত রূপে, তুষারপাত রূপে, গুড়ি গুড়ি বৃষ্টি রূপে, ইলশে গুড়ি, শিলাবৃষ্টি, এই রূপে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন আমরা সেটাকে বলি অর্ধক্ষেপণ। তাহলে অর্ধক্ষেপণ এবং ঘনীভবনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং সেটা বিরাট পার্থক্য। এইটা কিন্তু ভালো করে
মাইন্ডফুলি পড়বে এবং অধ্যক্ষেপণের রূপ কোনগুলো, ঘনীভবনের রূপ কোনগুলো, এগুলো আলাদা করে তোমাদের মুখস্থ করতে হবে, জাস্ট নামগুলো। সেটারও কিন্তু আমি আলাদা একটা শর্টস ভিডিও দেব, সেখান থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাই শর্টস গুলো এবং এফবি রিল গুলো যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে। কেউ যদি টিউশন নিতে চাও আমাকে পার্সোনালি পিং করবে, আমি তোমাদের লোকেশন এবং ইন ডিটেলস সবকিছু বলে দেবো। নেক্সট বলছে কোন বৃষ্টিপাতকে 4 o'clock রেন বলা হয়? এর আনসার হবে পরিচলন বৃষ্টিপাত। বৃষ্টির ছায়া অঞ্চল কোন বৃষ্টিপাতের ফলে সংঘটিত হয়? এটা হবে শৈলোৎক্ষেপ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অপর নাম কি? এটা হবে সীমান্ত বৃষ্টি। প্রত্যেকটা প্রশ্ন আগেই আমি বললাম এই পেজের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তাও আমি স্টার মার্কস দিয়ে দিচ্ছি। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ। রেন গজের আবিষ্কর্তা কি? ক্রিস্টোফার ওরেন। বৃষ্টিপাত কোন এককে পরিমাপ করা হয়? সেন্টিমিটার বা মিলিমিটার। পরিচলন বৃষ্টিপাতের প্রভাবে ড্যাশ মেঘের সঞ্চার ঘটে? কিউমুলোনিম্বাস মেঘ। কিউমুলোনিম্বাস মেঘ তোমরা দেখতে পাবে যে মেঘ থেকে বজ্রপাত হয়, অর্থাৎ যখন কালবৈশাখী হয়, কালবৈশাখীর সময় একটা কালো করে মেঘ একদম জমাট বেঁধে দেখবে আকাশে একদম ঘন কালো মেঘ হয়ে যায়। সেই ঘন কালো মেঘ যেখান থেকে প্রচন্ড বিদ্যুৎ চমকায়, সেই মেঘকে যখনই দেখবে আইডেন্টিফাই করে নেবে যে এইটাই হলো কিউমুলোনিম্বাস মেঘ, মানে আই এস্টিমেশনে। নেক্সট বলছে বৃষ্টির ছায়া অঞ্চলের একটি উদাহরণ দাও। বৃষ্টির ছায়া অঞ্চলের একটি উদাহরণ আমি এখানে লিখিনি, 3টে উদাহরণে লিখে দিয়েছি। যদি এই প্রশ্নটা আসে যে কোনো উদাহরণ তোমরা লিখতে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, শিলংটা মাথায় রেখে দেবে। এছাড়া আছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, দাক্ষিণাত্য মালভূমির পূর্বাংশ। কিন্তু যদি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ বলে শিলং থেকেই মেনলি প্রশ্ন আসবে, এবং শিলংটা অবস্থিত মেঘালয়ের খাসি পর্বতে, এইটা মনে রেখো। নেক্সট বলছে শহর ও শিল্পাঞ্চলের উপর ধোঁয়াপূর্ণ কুয়াশাকে ধোঁয়াশা বলে, কারণ ধোঁয়া প্লাস কুয়াশা ধোঁয়াশা হয়। এটাও অতটা ইম্পর্টেন্ট না। এরপর ইম্পর্টেন্ট হলো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই যন্ত্র, নাম দুটো আলাদা। একটা হলো আর্দ্র শুষ্ক কুণ্ড থার্মোমিটার, একেই বলা হয় সাইক্রোমিটার। তাই দুটো নামে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আসতে পারে, এটা খুব ভালোভাবে এই প্রশ্নটা কিন্তু পড়বে। সাইক্রোমিটার যন্ত্রের আবিষ্কর্তা কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মেসন। কুয়াশার দৃশ্যমানতা 1 কিমির বেশি হলে তাকে কি বলা হয়? তাকে ড্যাশ বলা হয়। কি বলা হয়? মিস্ট বা কুজ্ঝটিকা। ইম্পর্টেন্ট, অনেক সময় আসে। পৃথিবী পৃষ্ঠের সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিকে কোনো কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয়, তাকে বলা হয় সমবর্ষণ রেখা। লাস্ট আর 4টেই প্রশ্ন পড়ে আছে এবং এগুলোও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর কিন্তু প্রশ্ন নেই। দেখো কথায় কথায় কিন্তু 72টা প্রশ্ন তোমাদের এখানেই রিডিং পড়ে মোটামুটি মুখস্থ করা হয়ে গেল, বাকিটা আরো ঝালাই করতে হবে। বলছে চরম আর্দ্রতা পরিমাপের একক কি? গ্রাম বা ঘনমিটার। বিশেষ আর্দ্রতা পরিমাপের একক কি? গ্রাম অর কেজি। এটা অত ইম্পর্টেন্ট নয়, বা এটাও খুব একটা ইম্পর্টেন্ট নয়। এটা ইম্পর্টেন্ট, আপেক্ষিক আর্দ্রতা কিসের সাহায্যে মাপা হয়? শতকরা। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এর আনসার হবে হাইগ্রোমিটার। এখানে আমি যেগুলো তোমাদের মেনশন করিনি সেগুলো একটু বলে দিই। সেটা হলো ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এই ঘূর্ণবাতের যে তোমার স্থানীয় নামগুলো, সেই নামগুলো কিন্তু আমি তোমাদের এইখানে কোনো শর্ট কোয়েশ্চেনে দিইনি। আর একটাও দিইনি যে স্থানীয় বায়ুর বিভিন্ন নাম, সেগুলো উষ্ণ না শীতল বা তার বিশেষ কোনো বৈশিষ্ট্য, যেগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমি তোমাদের এই ভিডিওর এখানে মেনশন করিনি। এইগুলো আমি শর্ট দেবো, যেগুলো আমি তোমায় বললাম। বিশেষ করে এই শর্টটা কিন্তু দেখবে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি এটা এখানে দিইনি, কারণ এখানে দিলে ছোট 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 অনেক প্রশ্ন হয়ে যাবে, তখন দেখে তোমরাই ভয় পাবে যে ম্যাম এত প্রশ্ন মুখস্থ করতে হবে, কি করে করব। মানে অফলাইনের ছাত্রছাত্রীরা এটাই বলে থাকে যে এত প্রশ্ন কি করে মুখস্থ করব। তাই জন্য আমি তোমাদের এখানে দিইনি। তো আলাদা করে ছকের মাধ্যমে যখন এই জিনিসটা তোমরা পড়বে না, যে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে স্থানীয় নামগুলো, তখন দেখবে অতটা কঠিন লাগবে না। মানে কোন দেশে একে কি নামে ডাকা হয়, এটা যখন মুখস্থ করবে অতটা কঠিন লাগবে না। কিন্তু এই শর্ট কোশ্চেনের মধ্যে দিলে ওটা গুলিয়ে যায়। আমিও যখন নিজে পড়েছিলাম এরকম ছক বানিয়ে রেডি করে কিন্তু আমি নিজে পড়েছিলাম, তাই জন্য আমিও তোমাদের সেইভাবেই পড়ানোর চেষ্টা করছি। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই
অবশ্যই লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। যারা আমার ভিডিও দেখে না, যেসব তোমার বন্ধুরা যাদের ভূগোল পড়ার খুব ইচ্ছে এবং ভূগোলের ভালো টিচার খুঁজছে যেখান থেকে ভালোভাবে পড়তে পারবে, তাদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো।